করতে কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেগুলো পুরো রিভিশন হবে, এবং বারবার বলছি প্রত্যেককে, এবারে কিন্তু যে চ্যাপ্টার গুলো রিভিশনে যাবে সেগুলো কিন্তু প্রত্যেককে বলছি পড়ে, শুধুমাত্র ক্লাস শুনে কিছু লাভ নেই, না পড়লে কিন্তু কিছু হবে না, এটা কিন্তু আমি বারবার করে প্রত্যেককে বলছি। আচ্ছা, আমরা লাস্ট দিন যেগুলো পড়েছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা বলেছিলাম, এই অ্যালগরিদমটা বলেছিলাম, আর স্ক্যান অর এলিভেটর অ্যালগরিদম আমি বোধহয় এখনো বলিনি, শর্টেস্ট সিক টাইম এই দুটো বলেছিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা পরে প্রত্যেকটা প্রসেসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এগুলো কম্পারেটিভ স্টাডি করবো, সেটা এই মুহূর্তে এখন দরকারি, যখন দরকার লাগবে। আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে যে আগে ইয়েগুলোকে একটুখানি দেখে নেবো, অ্যালগরিদম গুলোকে। নেক্সট হচ্ছে স্ক্যান অ্যালগরিদম, বাবা কোথায় দেখা যাচ্ছে না, স্ক্যান অ্যালগরিদম। স্ক্যান অ্যালগরিদম বেসিক্যালি মানে এর যে বেসিক প্রিন্সিপালটা, যদি স্ক্যান অ্যালগরিদম প্রিন্সিপালকে আমরা ডিফাইন করি, আমরা এরকম ভাবে ডিফাইন করি, দা disk head constantly move from the most inner cylinder to the outer cylinder and then it change its direction back towards the center as the move, if there is a request for the current disk position, then it is satisfied. ঠিক আছে, কি মানেটা আমরা বুঝলাম। আমরা এখানে যেটা বলতে চাইছি, স্ক্যান ডিস্ক অ্যালগরিদম, এটাকে অনেক সময় আমরা এলিভেটর অ্যালগরিদম, এলিভেটর মানে হচ্ছে সিঁড়ি, ক্লিয়ার, এলিভেটর অ্যালগরিদম বলি। এখানে কি হচ্ছে, the disk head constantly move from the most inner cylinder to the outer cylinder and then it change its direction back towards the center. ক্লিয়ার, কিরকম ব্যাপার, হার্ড ডিস্ক গুলো এরকম কতগুলো সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার থাকে, এবার এর মধ্যে কি হয়, এইগুলো হচ্ছে ট্র্যাকস গুলো, প্রত্যেকটা ট্র্যাক। তাহলে আমি যদি এরকম ভাবে ভাবি, এই ট্র্যাক গুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, এবং প্রত্যেকটা ট্র্যাক কি হয়, এরা একটা সিলিন্ডার ফর্মেশন। ধর আমি এই ট্র্যাকটাকে যদি বলি, এরা আসবে একটা সিলিন্ডার ফর্ম করছে, সেরকম ইনারমোস্ট যে ট্র্যাকটা হচ্ছে, তাহলে ইনারমোস্ট একটা সিলিন্ডার ফর্ম করেছে। তাহলে রিড সাইড হেডটা একদম ইনারমোস্ট থেকে আউটার মোস্টের দিকে ব্যাক করবে, আবার আউটার মোস্ট থেকে ইনার মোস্টের দিকে ব্যাক করবে। তাহলে এই যে কনসেপ্টটা চলে, মানে একদম আউটার দিকে গেল, আবার ব্যাক করে ইনারের দিকে যাচ্ছে,
এইটাকে আমরা বলছি এলিভেটর অথবা স্ক্যান অ্যালগরিদম। না, এলিভেটর কেন? কারণ এলিভেটরের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা পোর্শন থেকে মানে একটা হাইট থেকে আর একটা হাইটে উঠি আমার নামার সময় এরকম ভাবে, সেই জন্য আমরা এটাকে এলিভেটর অ্যালগরিদম অনেক সময় বলি। তাহলে কিন্তু এই অ্যালগরিদমের কতগুলো বেসিক ডিসঅ্যাডভান্টেজ ডেফিনেটলি আসবে, সেগুলো আমরা পরে আসছি যে স্ক্যান অ্যালগরিদমের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে। আগে প্রথম বলি, ধর এখানে যে ডেটা গুলোকে রিড করতে হবে, যে যে লোকেশনের ডেটা গুলো রিড করতে হবে, সাপোজ আমরা এখানে বললাম 87 আছে, 170 আছে, 40 আছে, 150 আছে, 36 আছে, 72 আছে, 66 আর 15 আছে, ঠিক আছে। আর প্রথম একদম ইনারমোস্ট যেটা আছে সেটা হচ্ছে যে অনেক সময় এটা বলে দেয়া থাকে যেটা কোন পজিশনে একদম প্রথমে কোথায় ছিল, এই এটা কিছুটা 50 60 10 20 যাই হোক, এটা কিছু বলে দেয়া থাকবে যে যেখান থেকে স্টার্ট করছে সেই সেই লোকেশনটা কোথায় সেটা কিন্তু বলে দেয়া থাকবে সবসময়তেই। আমরা ধরে নিচ্ছি প্রথম যে জায়গাটায় হেড রয়েছে দ্যাট ইজ 60, ক্লিয়ার? তাহলে 60 থেকে স্ক্যান স্টার্ট করছে। এবারে দেখ এইখানে যখন 60 থেকে স্ক্যান স্টার্ট করছে তাহলে 60 নিয়ারেস্ট এবং প্রথম ইনার মোস্ট থেকে আউটার মোস্ট, তার মানে 60 আউটওয়ার্ডে সব থেকে কাছে কোনটা? 66। তাহলে 60 পরে যেটা রিড করবে দ্যাট ইজ 66। সাপোজ এখান থেকে এইখানে এলো, এটা হচ্ছে 66। তাহলে এইটা রিড করার পর তারপরে নিয়ারেস্ট কে আছে? একটা আছে 72 আর একটা 87। তাহলে 72 হচ্ছে নেক্সট আমার সব থেকে কাছে। তাহলে এরপরে যেটা রিড করছে দ্যাট ইজ 72। 72 হয়ে গেল, 66 হয়ে গেছে। 72 পরে তার থেকে সব থেকে নিয়ারেস্ট কে? দেখ 87। 87 হচ্ছে নেক্সট। তাহলে এখান থেকে নেক্সট যেটা রিড করছে দ্যাট ইজ 87। 87 এর পর 150 হচ্ছে নেক্সট। তাহলে এখান থেকে গেল 150, 150 রিড করার পর তারপরে কত আছে? 150 এর পরে হচ্ছে 170, ক্লিয়ার? তাহলে 170, এটা গেল 170। যদি 170 এখানে যেমন 170 লাস্ট, যদি 170 পরে কিছু থাকতো তাহলে সেই অবধি যেত। এইবার কিন্তু ডিরেকশন চেঞ্জ করতে আরম্ভ করবে। এইবার যখন রিভার্স ডিরেকশনে ঢুকবে 70 থেকে যখন আবার ইনওয়ার্ড যেতে থাকবে তখন দেখবে যে কোনটা হচ্ছে সব থেকে ইয়েতে আছে, মানে অ্যাকচুয়ালি 60 নিচের এলিমেন্ট গুলোকে দেখবে। 60 নিচে কে কে আছে? 60 নিচে আছে 15 আছে, আর 40 আছে, 36 আছে, ব্যাস এই কটা হচ্ছে 60 নিচে। কারণ এদিকে 60 উপরে সব কটা রিড হয়ে গেছে। এইবার করবে কি, যা ব্যাক করার পথে 60 সব থেকে নিয়ারেস্ট কে? 60 নিয়ারে হচ্ছে 40, রিভার্স ডিরেকশনে 40 হচ্ছে সব থেকে ছোট। সো ও তখন কি করবে? এখানে 40 রিড করবে, এখান থেকে এলো 40, 40 এর পরে 36, তারপরে হচ্ছে 15। তাহলে 40 এর পরে হচ্ছে 36, এখান থেকে রিড করলো, তারপরে রিড করছে কত? 15। তাহলে এখান থেকে এলো 15, ঠিক আছে? বেশ, তাহলে এই হচ্ছে বেসিক্যালি ট্রাভার্সিং। এইবারে চেক করতে হবে যে আমার টোটাল কত ডিসটেন্স ট্রাভেল করলো এবং কতগুলো ডেটা রিড করলো। সেই ডেটা থেকে কিন্তু ফাইনালি আমরা একটা কনক্লুশন ড্র করব যে এদের ক্ষেত্রে মোট অ্যাভারেজ কি আসছে, মুভমেন্ট কি হচ্ছে, হেড মুভমেন্ট। অ্যাকচুয়ালি অ্যাভারেজ হেড মুভমেন্ট কি হবে? টোটাল নাম্বার অফ হেড মুভমেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা রিট্রিভ। ঠিক আছে? হ্যালো স্যার, এটা হচ্ছে, হ্যাঁ স্যার উপরের লেখাটা একবার পড়ে বলে দেবেন। এটা হ্যাঁ হ্যাঁ। The disk had constantly moved from the most inner cylinder to the outer cylinder, and then it change its direction back towards the center as the head moves. If there is a request for the outer disk position, then it is satisfied.
এখানে আমরা কতগুলো ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, ঠিক আছে? অ্যাডভান্টেজ গুলো আমরা পরে দেখবো, বাট দেয়ার ইজ এ লট অফ ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে প্রথম ডিসঅ্যাডভান্টেজ যেটা, যে এখানে যেহেতু কন্টিনিউয়াস স্ক্যানিং হয়, তাহলে একবার বলবেন ছোট করে? হ্যাঁ বল, কোনটা? এই যেটা নিচে আছে 36 40 60 যেটা হলো, এটা একবার বলবেন? ও আচ্ছা, এটা হচ্ছে আমার একদম ইনার মোস্টে ছিল। ধর ইনারটা হচ্ছে 60 বলে দিয়েছি, এটা আমার একটা টার্গেট, মানে একটা লোকেশন যেখান থেকে শুরু হচ্ছে হেড মুভমেন্টটা। এবার একটা কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা বলে দেওয়া থাকে, যেমন এখানে গিয়ে যদি 15 হয়, পরের বার যখন আবার স্ক্যান করবে তখন কিন্তু 15 থেকে শুরু হবে। ক্লিয়ার? তাহলে এটা ধর বলে দেওয়া আছে, প্রবলেমে বলে দেওয়া আছে যে কোনখান থেকে শুরু করবে, তার বলে দিয়েছে 60 থেকে স্টার্ট করার কথা। তাহলে 60 থেকে যদি স্টার্ট করে, তাহলে এরা কিন্তু একটা ডিরেকশনেই মুভ করে, করতে করতে এক্সট্রিম আউটার দিকে মুভ করলো, করার পর ব্যাক সাইডে আবার ইনার মোস্টের দিকে মুভ করতে আরম্ভ করবে, করে এসে ফাইনালি সব থেকে ইনার ডেটাটাকে নিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি স্ক্যান অ্যালগরিদমের বেসিক কনসেপ্ট। কি হবে, মিনিমাম বা একদম ইনার মোস্ট থেকে এক্সট্রিম ক্রমশ চলতে চলতে এলিমেন্ট দেয়া থাকে, মানে পরে ধরুন কোনো কোশ্চেনেতে বা কোনো যদি একটু পরে যদি কোনো এলিমেন্ট দেয়া থাকে, তাহলে স্যার 15 থেকে শুরু হয়ে আবার যাবে তো, মানে একদম ম্যাক্সিমাম অব্দি যাবে, দেন আবার যেগুলো লোয়ার মোস্ট আছে সেইখানে আসবে তো? না, এইখানে একটা সমস্যার কথা বলে দিই, এটাই বলতে যাচ্ছিলাম। এই যে ডেটা গুলো রিড করে, এটা দু রকম ভাবে রিড হতে পারে। কি কি? একটা হচ্ছে প্রিভিয়াসলি আমি জানি যে কোন কোন লোকেশন থেকে আমাকে ডেটা রিট্রিভ করতে হবে, তাহলে আমার স্ক্যান অ্যালগরিদম ভীষণ এফেক্টিভ। কেন? কারণ আমি যদি প্রথম থেকে জানি যে আমার এই লোকেশন গুলোকে ট্র্যাক করবে বা ট্রেস করবে বা রিট্রিভ করবে, তাহলে আমি অ্যালগরিদম এরকম ভাবে সাজাবো যে ইনার মোস্ট পার্ট থেকে আউটার মোস্ট করে আবার দুদিকে ইনার মোস্ট পর্যন্ত চলে গেল। তাতে এটা কিন্তু অনেক এফিশিয়েন্ট বা অপটিমাল একটা মুভমেন্ট হতে পারে, হেড মুভমেন্ট হতে পারে। কিন্তু যদি এরকম হয়, ধর আমি দেখাচ্ছি যে এরকম ভাবে ডেটা রিড করতে করতে যাচ্ছে, করে 170 অব্দি গেল, 170 হয়ে যখন ইনার সাইডে মুভ করতে আরম্ভ করলো 40, তারপরে হঠাৎ হয়তো 180 ডেটা রিট্রিভের জন্য রিকোয়েস্ট, তাহলে আর ওকে এদিক থেকে এদিকে যেতে হবে। এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যালগরিদম কখনোই খুব এফেক্টিভ নয়। তাহলে এই ধরনের অ্যালগরিদম এফেক্টিভ কোথায়? এই ধরনের অ্যালগরিদম এফেক্টিভ হচ্ছে যেখানে আমরা ডেটা কোনগুলো রিট্রিভ করবে সেগুলো যদি আগে থেকে ওয়েল ডিফাইন থাকে বা প্রিডিফাইন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে মানে গুড অপটিমাল অ্যালগরিদম। কিন্তু যদি এটা আগে থেকে খুব ভালোভাবে না বলে দেয়া থাকে, বা যদি সেটা ভাবে না বলা থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই খুব ভালো অ্যালগরিদম হবে না। সুতরাং এক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড় লিমিটেশন। আমায় কিন্তু আগে থেকে পুরো ডেটাটা যাবে বা পুরো লোকেশন গুলো জানতে হবে যেখান থেকে এদের ডেটা রিকোয়ার্ড ফর রিট্রিভাল, যেখান থেকে ডেটা রিট্রিভ করার জন্য যে লোকেশন থেকে রিট্রিভ করবে সেটা যদি আগে থেকে ওয়েল নোন হয় বা ওয়েল ডিফাইন থাকে, তাহলে কিন্তু এটা থেকে রিট্রিভ করাটা সমস্যা নয়। আদারওয়াইজ কিন্তু এটা ভীষণ সমস্যা, ঠিক আছে? না হলে কিন্তু ওখান থেকে ডেটা রিট্রিভ করাটা একটু টাফ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিট্রিভালের একটা সব থেকে বড় সমস্যা, বা স্ক্যানের ক্ষেত্রে একটা বড় সমস্যা। আদারওয়াইজ আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা আগেও বলেছি, আবার বলছি যে অ্যাভারেজ হেড মুভমেন্ট, এটা ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল হেড মুভমেন্ট divided by number of data retrieve.
বেসিক্যালি অ্যাভারেজ। এনিও আমরা পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা ইয়ে করব, কম্পারেটিভ স্টাডি করব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা অ্যালগরিদমের ক্ষেত্রে, যে কোনটা কতখানি অ্যাডভান্টেজ, বা কারণ কম্পারেটিভ না করলে আমাদের পক্ষে মনে রাখা অসম্ভব এতগুলো অ্যালগরিদম কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ, এগুলো কিন্তু ভীষণ প্রবলেম। সেটা আমি পরে আসছি, আগে আমি টেকনিক গুলো বলে নিই। নেক্সট যেটা আসছে সেটাকে আমরা বলি সি স্ক্যান। সি স্ক্যান অ্যালগরিদম অথবা ওয়ান ওয়ে এলিভেটর অ্যালগরিদম বলি। ওয়ান ওয়ে অ্যালগরিদম, ওয়ান ওয়ে থেকে একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু একটা ডাইরেকশনেই কিন্তু মুভ করবে। এই 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 এটার বেসিক প্রিন্সিপালটা কি? এখানে প্রিন্সিপাল যেটা হয়, the head sweep from the innermost to the outermost cylinder, satisfying the waiting request in order of their location. আচ্ছা, when it reach the outermost cylinder, it back to the innermost cylinder without satisfying any request and then start again. কি বলছি আমরা? The head sweep from the inner cylinder to the outermost cylinder, satisfying the waiting request in order of their location. আচ্ছা, এখানে আমি আরেকটা কথা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই যে ওয়েটিং রিকোয়েস্ট যেগুলো এসছে, রিকোয়েস্ট কিসের রিকোয়েস্ট? ডেটা রিট্রিভাল রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট আসে সেখানে? বেসিক্যালি কিছু অ্যাড্রেস মেনশন করা থাকে, যে অ্যাড্রেসে ডেটাগুলো আছে সেই অ্যাড্রেস থেকে ডেটা রিট্রিভাল রিকোয়েস্ট আসে। ঠিক আছে, সেই অ্যাড্রেস থেকে ডেটা রিট্রিভাল রিকোয়েস্ট আসে যে ওখান থেকে ডেটাটাকে রিট্রিভ করতে হবে। তাহলে সেইটা কিন্তু ইন অ্যাডভান্স, অর্থাৎ বিফোর প্রসেসিং কিন্তু এই রিকোয়েস্ট গুলো এসে গেছে।
যে ওই জায়গা থেকে ডেটাকে রিট্রিভ করতে হবে। আমরা এটাকে বলি স্যাটিসফাইং দা ওয়েটিং রিকোয়েস্ট ইন অর্ডার অফ দেয়ার লোকেশন। কোন লোকেশনে আছে সেইখান থেকে সেটাকে স্যাটিসফাই করে কিন্তু এই ইয়েগুলো প্রিভিয়াসলি যে রিকোয়েস্ট গুলো এসছে সেখান থেকে ডেটা রিট্রিভ করবে। when it reach the outermost, একদম আউটারমোস্ট সিলিন্ডারে পৌঁছে যাচ্ছে, it sweep back to the innermost cylinder without satisfying any request। অর্থাৎ এখানে যেটা হলো, এখানে যেটা দেখলাম আমরা এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু ব্যাক হচ্ছে তখন কিন্তু এইগুলোকে স্যাটিসফাই করছে 40, 36 এরকম ভাবে। এবার ভাব যদি এই জিনিসটাই আমায় সি স্ক্যানে করতে হতো তাহলে কিরকম হতো? 60 সাপোজ রয়েছে, তাহলে ও কি করবে? 60 থেকে 66, 72, 87, 150, 71 ব্যাক করে আসবে একদম ইনারমোস্ট মানে 15 অবধি। এইখানে যখন ব্যাক করছে তখন এইগুলো কিন্তু অ্যাক্সেস করবে না। সেটা 15 না হয়ে 0 হতে পারে, নো প্রবলেম। এটা নরমালি 0 অবধি ব্যাক করে আসে, এখানে ইনারমোস্ট মানে 0 কে মিন করে। এবার আবার একই ডিরেকশনে যখন মুভ করবে তখন ওরা কিন্তু রিড করতে যাবে। ঠিক আছে, তার মানে যদি আমরা এই ডেটাগুলোকে রিট্রিভ করতে চাই ইউজিং দিস অ্যালগরিদম তাহলে কিরকম হবে? আমরা ধরে নিচ্ছি আমাদের যে ডেটাগুলো রিট্রিভ করতে হবে তারা হচ্ছে 87, 170, 40, 72, 66। আমি একবার লিখে নিচ্ছি। তাহলে আমরা এই ডেটাগুলোকে রিট্রিভ করতে চাইছি, সে 87, 170, 40, 150, 36, next 72, 66 and 15। ঠিক আছে, তাহলে এই ডেটাগুলো সাপোজ আমার রিট্রিভ করতে লাগবে। ক্লিয়ার? এবং এখানে আবার একটা বলে দিই, এখানেও কিন্তু যে যখন প্রথম শুরু হচ্ছে এটা হেড মুভমেন্ট, তখন হেডটা কোথায় ছিল সেটা বলে থাকবে। অনেক ক্ষেত্রে যদি বলে দেয়া না থাকে তাহলে সবসময় আমায় ধরতে হবে যে হেড মুভমেন্টের সময় কিন্তু আমার হেডটা 0-তে ছিল। আদারওয়াইজ কিন্তু বলে দেয়া থাকবে স্টার্টিং সিলিন্ডারটা কত সিলিন্ডার, মানে কোন সিলিন্ডার থেকে। ঠিক আছে, সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি স্টার্টিং সিলিন্ডার হচ্ছে 60th নাম্বারটা, 60 নম্বর সিলিন্ডারটা হচ্ছে আমার হয়তো স্টার্টিং সিলিন্ডার। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি সি স্ক্যানেতে যদি আমরা এই করি তাহলে ব্যাপারটা কিরকম আসবে? সাপোজ আমার যে ইয়েটা আছে সেটা হচ্ছে এইরকম। ঠিক আছে, 0, তারপরে হচ্ছে 10, 20 এরকম ভাবে গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি 10, 20, 30, 40, 50, 60, নেক্সট এখানে 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, and finally 170। ঠিক আছে, বেশ। তাহলে ইনিশিয়ালি আমার হেড কোথায় আছে? 60-তে আছে। তাহলে 60 যখন 60 ইয়ে হবে শুরু স্টার্ট করছে থেকে, এবার 60 থেকে যখন রিড করতে যাচ্ছে তখন কিন্তু আমার শুধু স্ক্যান বা এলিভেটর অ্যালগরিদমের সঙ্গে সি স্ক্যান অ্যালগরিদমের কোনো ডিফারেন্স থাকবে না, কারণ সেখানেও আমার প্রথমে একদম ইনার মোস্ট থেকে বা রাদার যেখানে আছে সেখান থেকে আউটার মোস্টের দিকে মুভ করবে এবং সেখানে এইরকম ভাবে অ্যারেঞ্জ হবে যেটা সব থেকে আগে থাকবে পজিশনকে সেটা করবে এবং রিড করতে যাবে। তাহলে এখানে আমরা করছিলাম 60 প্রবাবলি এখানে 66 নেই। ঠিক আছে, তাহলে ওই সিকোয়েন্সেই রিড করতে করতে যাবে। তাহলে কি হবে? প্রথম এখানে 66 আছে, হ্যাঁ আছে। তাহলে 60 পরে 66 হয়তো রিড করলো। তাহলে আমি ধরে নিলাম এখান থেকে একটা আসছে, দ্যাট ইজ 66 রিড করলো। 66 যেটা করবে 72, সো 70। তাহলে এখান থেকে এটা হচ্ছে 72,
72 এর পরে রিড করছে কত, 72 এর পরে 87, তাহলে এখান থেকে যাচ্ছে সাপোজ 87, 87 এর পর 150 একদম এইখানে, তাহলে এইখান থেকে 150 অব্দি গেল, 150 থেকে 170 অব্দি গেল, ঠিক আছে। এইবার এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এরা কিন্তু 170 থেকে ডিরেক্টলি রিটার্ন করবে না, ক্লিয়ার? এটা কিন্তু এই কনসেপ্ট আমরা আগেরটায় বলিনি, বাট আগেরটা একই কনসেপ্ট আছে। যদি এইটা 170 অব্দি লাস্ট হয়, কিন্তু এ মুভ করবে কিন্তু লাস্ট অব্দি, মানে একদম এক্সট্রিম আউটার রেঞ্জ অব্দি যাবে, এখানে সেটা কিন্তু মেনশন করে দেয়া থাকবে। আগের প্রবলেমটা মেনশন করে দেইনি বলে আমি 70 অব্দি লাস্ট নিয়েছি, বাট এটা যদি মেনশন করে দেয়া থাকে যে একদম আউটার সিলিন্ডারটা 180 কি 200 বা 200 হোয়াট এভার, যেটাই বলে দেয়া থাকবে, কিন্তু এটা রিড করার পরও কিন্তু সেই অবধি যাবে, দিয়ে তারপর ব্যাক করতে আরম্ভ করবে। এখানেও ঠিক তাই হয়, এখানে যেটা করতে আরম্ভ করে সেটা হচ্ছে এখানে 170 অবধি গেল, কিন্তু এখানে বলে দেয়া আছে যে এটা লাস্ট যেটা আছে দ্যাট ইজ 180, তাহলে ও কিন্তু এখান থেকে 180 অবধি মুভ করবে, যদিও 180 কোনো ডেটা নয়, বাট স্টিল এর হেডটা কিন্তু 180 অবধি মুভ হবে। স্যার কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার তাহলে জয়েন করছি, কেটে গিয়ে আরেকবার জয়েন করছি। শুনছে এবারে? হ্যাঁ স্যার পরিষ্কার। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, এখানে কিন্তু একদম এক্সট্রিম কোনটা এক্সট্রিম লেয়ার সেটা কিন্তু বলে দেওয়া থাকবে, না হলে কিন্তু এটা বার করা পসিবল নয়। এখানে ধর বলে দিয়েছি আমি 180 অব্দি লাস্ট যাবে, 120 ও কিন্তু রিট্রিভ করবে, কিন্তু এই যে ডেটাটা এটা কিন্তু ডেটা নয়, ওকে যেহেতু এটা শেষ হচ্ছে সেজন্য ওকে এই অব্দি যেতে হবে। দিয়ে এবার ও কি করবে, আমার যদি এই দিক থেকে আমরা ভাবি তাহলে সব থেকে ছোট ডেটাকে 15, তারপরে কি আছে 36, তারপরে আছে 40, ও এখান থেকে 0 অব্দি একদম স্ট্রেট চলে আসবে, কোনো ডেটাকে রিড না, এখানে কোনো ডেটা না এলো, এইবার আবার স্টার্ট করবে ডেটা রিড করা। তাহলে এখানে আছে 15, ও প্রথম এখান থেকে 15 রিড করবে, ঠিক আছে। 15 এর পরে আছে 36, তাহলে এই হচ্ছে বেসিক্যালি 6, তাহলে ওখান থেকে গেল 36 অবধি, 36 এর আছে 40, এইটা হচ্ছে 40, তাহলে এখান থেকে এখানে গেল দ্যাট ইজ 40, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে মুভমেন্ট। কিরকম হলো, এখান থেকে এখানে, এখান থেকে এরকম করতে করতে 70 অব্দি ডেটা রিড করলো, কিন্তু গেল এক্সট্রিম আউটার মোস্ট সেল, এখান থেকে ব্যাক করে হলো এক্সট্রিম ইনার, আবার কিন্তু আমরা যখন স্ক্যানটা করছি তখন কিন্তু একটা ডিরেকশনে, এই ডিরেকশনে যখন মুভ করছে তখন স্ক্যান করছে, কিন্তু যখন এই ডিরেকশনে মুভ করছে কোনো স্ক্যান করছে না, আবার এই ডিরেকশনে যখন মুভ করছে তখন এই স্ক্যান হচ্ছে, এটা স্ক্যান হচ্ছে, এইটাতে কোনো স্ক্যান হচ্ছে না, ঠিক আছে। যেহেতু এটা একটাই মাত্র ডিরেকশনে স্ক্যান করে, ওই জন্য আমরা এটাকে ওয়ান ওয়ে এলিভেটর অ্যালগরিদম বলি। ওয়ান ওয়ে কেন? বিকজ যখন ইনার মোস্ট থেকে আউটার মোস্টের দিকে মুভ করছে তো তখনই কিন্তু ডেটা রিট্রিভ করছে, আদারওয়াইজ ডেটা রিট্রিভ করছে না, সেই জন্য আমরা এটাকে বলি কি বলে সি স্ক্যান অ্যালগরিদম হচ্ছে ওয়ান ওয়ে স্ক্যানিং অ্যালগরিদম, ঠিক আছে। বেশ, নেক্সট হচ্ছে লুক অর সিক অ্যালগরিদম। লুক অর সিক অ্যালগরিদম, লুক or seek algorithm.
প্রিন্সিপাল এটা, the drive sweep across the surface of the disk in alternating direction satisfying কেউ কিছু লিখছিস? ক্যাপিটান দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ? কি আজকে কিন্তু সন্ধ্যেবেলা অনেকক্ষণ গুগলের সার্ভার কিন্তু ছিল, বন্ধ ছিল। অ্যান্সার আবার ঠিক হয়ে গেছে। স্যাটিসফাইং রিকোয়েস্টস, স্যার শুধু গুগল না স্যার, ইউটিউবও গেছিল। ইউটিউব নাকি আগে এসে গেছিল, কিন্তু ইয়েটা অনেক পরে এসেছিল। গুগলটা কিন্তু অনেক পরে, গুগল মিটে ক্লাস নিতে পারা যাচ্ছে, ওখানে লিঙ্ক কি মানে অনই হচ্ছিল না। তারপর গুগল জিমেল ইয়ে ওপেন করা যাচ্ছিল না। বাট নাও the drive makes use of the information it has about the location requested by the waiting আচ্ছা ঠিক আছে, waiting request। ক্লিয়ার কি বললাম? the drive sweep across the surface of the disk in alternating direction satisfying request, but now the drive makes use of the information it has about the location requested by the waiting request। কি সাবব্যাংক চুচো কিছুই তো আমরা বুঝলাম না, কি বলতে চাইছি আবার বলছি, শোন মন দিয়ে। এটা কি? এটা হচ্ছে লুক অর সিক অ্যালগরিদম। প্রথম আমি বলে দিই, লুক অর সিক অ্যালগরিদম মানে হচ্ছে আমি কোনো একটা লোকেশন সার্চ করতে চাইছি, কোনো একটা লোকেশন আমি হয়তো খুঁজতে চাইছি, তাহলে আমি যে লোকেশনটা খুঁজতে চাইছি আমি অ্যাকর্ডিংলি সেই লোকেশনটা কিন্তু সার্চ করব। এখানে যেটা হয়, the drive sweep across the surface of the cylinder in alternating direction মানে একবার towards outer আবার outer to inner, alternating direction satisfying requests। যে রিকোয়েস্ট গুলো আসছে সেই রিকোয়েস্টকে স্যাটিসফাই করার জন্য alternating direction-এ মুভ করবে। satisfying request, but now the drive make use of the information it has about the location requested by the swapping requests।
আচ্ছা সরি ওয়েটিং রিকোয়েস্ট। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এখানে যে অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কাজ করে লুক বা সিক অ্যালগোরিদমের ক্ষেত্রে, এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে, ইনওয়ার্ড অথবা আউটওয়ার্ড। কিন্তু আমরা আগের গুলো যেটা দেখেছিলাম, যে যেমন আমি এখানে যে ইয়েটা দেখলাম, আমরা এখানে আমরা দেখলাম যে এখান থেকে শুরু করে, যে 60 থেকে শুরু করে একদম 180 কিন্তু আমার প্রয়োজন ছিল না, আমার 170 অব্দি লাস্ট ডেটা পেয়েছি। এবার ভাব, আমার যদি 60 থেকে স্টার্ট করে সাপোজ আমার 66 আছে ম্যাক্সিমাম, তারপরে আবার সব কমের দিকে ডেটা গুলো আছে, তাহলে 66 থেকে 180 অব্দি পুরোটা আননেসেসারিলি মুভ করবে, করে তারপর আবার এই ডিরেকশনে এসে আবার ইয়ে করতে করতে যাবে। তাহলে এই রকম যদি হয়, তাহলে এটা ডেফিনেটলি ভীষণ রকম মানে আনব্যালেন্স একটা সার্চিং হবে। কারণ এরা 66 60 থেকে 66 মাত্র 6 এর ডিফারেন্স, আর 66 থেকে 180 ডিফারেন্স 6 এর থেকে অনেক বেশি, তাহলে সেই মুভমেন্টটা আননেসেসারিলি মুভমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা সিক বা লুক অ্যালগরিদমে যাই, তাহলে সেক্ষেত্রে এরা ধরে নি, আমি তর্কের কাছে ধরে নিচ্ছি আমি 60 থেকেই শুরু করছি, 60 থেকে আমার মুভমেন্ট স্টার্ট হচ্ছে। এটা যদি 60 থেকে শুরু হয়, ঠিক যেরকম ভাবে 66 করেছি, 66 এর পর 72 যেরকম ছিল আর কি, একই যদি করি, তারপরে 87 আসছি আমরা, 87, এটা 72, এটা 66, এরকম ভাবে যাচ্ছে, যেতে যেতে 150, এটা সাপোজ 150 থেকে 170, আমার ডিস্কটা কিন্তু আলটিমেটলি 180 অব্দি, ও কিন্তু আর ফার্দার যাবে না, ও তখন এদিকে যাবে কতটা, মিনিমাম যে ভ্যালুটা আমার বলে দেওয়া আছে, তার 15 যদি মিনিমাম বলে দেওয়া থাকে, তাহলে ও কিন্তু এদিকে 15 অব্দি যাবে। সো দ্যাট ইজ আপ টু 15 হলো। আবার এই ডিরেকশনে কিন্তু ও মুভ করতে আরম্ভ করবে। যখন এই দিকে আসে তখন কিন্তু কোনো ডেটা রিড করছে না, অবভিয়াসলি এই ডিরেকশনে যেতে গেলে এটাকে রিড করেই তবে যেতে হবে। তারপরে আবার এখানে কি আসবে, এখানে হয়তো 30 না 36 কি ছিল সেটা করবে, তারপরে এখান থেকে 40 গিয়ে এটা স্টপ হবে। ডিফারেন্সটা এটাই। এক্ষেত্রে যদি আমার 180 অব্দি হয়, তাহলে এর পরেও এই মুভমেন্টটা আননেসেসারিলি মুভমেন্ট। আবার এদিকেও 15 না হয়ে ও কিন্তু 0 অব্দি মুভ করবে, তারপর আবার এদিকে যাবে। সুতরাং এইগুলো কিন্তু এক্ষেত্রে হয় না। তাহলে এই মুভমেন্ট গুলো যদি বাঁচানো হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি টাইম কিন্তু ইয়ে হয়ে যায়, বেঁচে যায়। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের লুক বা সিক অ্যালগরিদম। এই লুক বা সিক অ্যালগরিদমটাও কিন্তু আমাদের দুটো টাইপের হয়, আর একটা টাইপের হয় সেটা হচ্ছে সি লুক অ্যালগরিদম। ক্লিয়ার? আমরা একটু আগে বলে দিয়েছিলাম সি স্ক্যান অ্যালগরিদম করেছিলাম। কি বলেছিলাম সি স্ক্যান অ্যালগরিদমে? সি স্ক্যান অ্যালগরিদমে বলেছিলাম এরা ওয়ান ডাইরেকশনাল কিন্তু সার্চ করবে, এরা কখনো টু ডাইরেকশনে কিন্তু সার্চ করবে না। যখন ইনার থেকে আউটার দিকে যাচ্ছে তখন স্ক্যান করে যাচ্ছে, আবার যখন আউটার থেকে ইনারের দিকে যাচ্ছে তখন কিন্তু কোনো ডেটা স্ক্যান করবে না, আবার যখন আউটার দিকে বেরোচ্ছে তখন কিন্তু ওরা স্ক্যান করতে করতে যাবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ক্যান। সি স্ক্যান মানে হচ্ছে ওয়ান ওয়ে। এখানেও কিন্তু ঠিক তাই। এখানে যেটা বললাম যে এখানে লুক বা সিক অ্যালগরিদম, এবার এখানে যদি আমরা বলি যে সি লুক, সি লুক অর সি সিক, একটু সরান। সি সিক অ্যালগরিদম যদি আমরা এটাই দেখি, তাহলে এখানে কি হবে, এরাও কিন্তু ওয়ান ডাইরেকশনাল কিন্তু ডেটা করবে, রিড করবে। আমি যদি সেম ডেটাই রাখি, তাহলে এক্ষেত্রে যেটা করবে এরা কিন্তু যেটা করে সেটা হচ্ছে, আমি ধরে নিই মিডল কোনো একটা, ধর 0 থেকে ধরি, এটা আছে ধরে নিই আমরা 200 অব্দি ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এটা কি বলে, হেডটা অলওয়েজ মিডল থেকে স্টার্ট হবে। লুকের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই এরা মিডল থেকে স্টার্ট হবে, তাহলে মিডল থেকে যদি স্টার্ট হয় 100 থেকে, এরা প্রথমে ইনার মোস্টের দিকে যাবে, তারপরে একটা মুভ করবে, করে আবার ইনার মোস্টের দিকে মুভ করবে। কিরকম হবে, তাহলে এইখান থেকে এটা কি হচ্ছে,
মিডল থেকে ইনার মোস্টের দিকে মুভ করছে এবং তখন কিন্তু ওরা রিড করছে। সাপোজ যে ডেটাগুলো রিড করবে সেই ডেটাগুলো কিরকম হলো, প্রথম মানে এটা এদিকে একটা রিড করলো, তারপর এখান থেকে আর একটা রিড করলো, তারপরে হয়তো এখান থেকে এটা রিড করলো। ক্লিয়ার? আমি একটা কথা বলছি, আমার 0 অব্দি সব থেকে ভেতরে ইনার মোস্টে 0, আমার ধর এখানে 15 আসছে, তাহলে আর 15 থেকে ভেতরে ঢুকবে না, 15 থেকে ম্যাক্সিমাম ভেতরে হচ্ছে 15ই যাবে, তারপরে কিন্তু ও ডাইরেকশন চেঞ্জ করবে। ডাইরেকশন যখন চেঞ্জ করছে তখন কিন্তু কোনো সার্চ করবে না, তখন কি হবে, এটা হচ্ছে আমার ধরে নি আমি আমার সব থেকে বড় ডেটা যেটা করবে সেটা হচ্ছে 180, সাপোজ এটা 180, তাহলে ও কি করবে, এখান থেকে স্ট্রেট 180 অব্দি মুভ করবে। ও কিন্তু 180 থেকে পার করে 200 যাবে না, কারণ 200 এক্সট্রিম আউটসাইড, সেখানে কিন্তু যাবে না যেগুলো আগের ক্ষেত্রে যাচ্ছিল। 200 এ আসার পর তারপরে ও কিন্তু ডাইরেকশন আবার চেঞ্জ করবে, করে কি হবে, আবার ইনার মোস্টের দিকে মুভ করতে আরম্ভ করবে। ঠিক আছে? এই যে ইনার মোস্টের দিকে মুভ করছে তখন এর পরে যেটা থাকবে ও সেটাকে তখন রিড করবে। ঠিক আছে? তাহলে এই যে অ্যালগরিদমটা, এইটাকে আমরা বলছি সি লুক অ্যালগরিদম। এখন আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এগুলো করে লাভটা কি আছে, সবই তো অলমোস্ট বাবা সেই একই মুভ করবে, একদমই নয়। আমরা কতগুলো প্রবলেম করতে দেবো, তাহলেই তোরা করবি, যখন করলেই বুঝতে পারবি যে এরা কখনো একই টাইম নেয় না বা একই হেড মুভমেন্ট হয় না। ক্লিয়ার? তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমরা ডেফিনেটলি আমাদের প্রয়োজন মতন আমরা কিন্তু এটাকে অপটিমাইজ করি। তবে এটা কখনোই হয় না যে একটা হার্ড ডিস্ক কোনো খানিকক্ষণের জন্য এক ধরনের অ্যালগরিদম ফলো করলো আবার তারপরে কোন আবার অন্যরকম অ্যালগরিদম ফলো করবে, এটা কখনো হয় না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের সি স্ক্যান অ্যালগরিদম বা সি লুক অ্যালগরিদম। ক্লিয়ার? বেশ, এছাড়াও কিছু অন্য অ্যালগরিদম আছে, যেমন এন স্টেপ স্ক্যান অ্যালগরিদম, এগুলো লাগবে না। ঠিক আছে? একদমই লাগবে না, আমি কিন্তু নামটা শুধু মনে রাখ, এন স্টেপ স্ক্যান অ্যালগরিদম বা এফ স্ক্যান অ্যালগরিদম। ক্লিয়ার? তাহলে এইগুলো কিছু, এছাড়াও ইন অ্যাডিশন টু দিস কিছু আলাদা এরকম থাকে, এন স্টেপ স্ক্যান অ্যালগরিদম, এফ স্ক্যান অ্যালগরিদম, এরকম কিছু কিছু থাকে। এই মুহূর্তে আমাদের লাগবে না, যদি পরে কখনো লাগে তখন আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো। বেশ, এবার আমরা এগুলো কিছু কম্পারেটিভ স্টাডিতে যাব। কম্পারেটিভ স্টাডি মানে বেসিক্যালি আমরা যেটা বলবো অ্যালগরিদম, তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? আমি এটা একটু বড় করে লিখবো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু একটু মনে রাখ, পারলে সাথে সাথে লিখে নে আমার সাথে সাথে। আচ্ছা, আমরা এখানে নিচ্ছি অ্যালগরিদম। ঠিক আছে? অ্যালগরিদম মানে আমরা এখানে যেটা করতে চাইছি, যেগুলো যে অ্যালগরিদম গুলো আমরা এতদিন পর্যন্ত দেখলাম, সেই অ্যালগরিদম গুলোর প্রত্যেকটার কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, আর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অ্যালগরিদম। ফার্স্ট অ্যালগরিদম হচ্ছে আমাদের ফিফো অ্যালগরিদম বা এফসিএফএস অ্যালগরিদম। ফার্স্ট হচ্ছে এফসিএফএস অ্যালগরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। ক্লিয়ার? অ্যাডভান্টেজ কি কি অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1, it is very simple algorithm, algo লিখছি, to implement. Clear? Number 2 হচ্ছে improve response time, improve response time as a request get
response in fair amount of time. ঠিক আছে? So these two are the advantage. Now look at the disadvantage. এক নম্বর, it involves a lot of random head movement and disk rotation. অসুবিধাটা কোথায়? অসুবিধা ভয়ঙ্কর। একটা ডিস্ক একটা ডিরেকশন রোটেট করছিল এবং রিড রাইট হেড মুভ করছে ইনার থেকে আউটার বা আউটার থেকে ইনার, সঙ্গে সঙ্গে হঠাৎ ধর 50 তারপরেই ধর 20, এই যে মুভ করছে ব্যাকওয়ার্ড। এখানে সবসময় জিনিস একটা মনে রাখবি, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাক্সিলারেশন। খুব এখানে সমস্যাটা কি বলে দিই, একটা হচ্ছে ধর একটা কোনো পার্টিকেল মুভ করছে একটা কোনো পার্টিকুলার ডিরেকশনে, এবারে যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলে কি হবে, আমরা কি করি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে? অবভিয়াসলি চেঞ্জ ইন ভেলোসিটি ডাইরেকশনের উপরও ডিপেন্ড করে। তাহলে যদি ডাইরেকশন অপোজিট হয়ে যায় তাহলে কি হবে, এ মাইনাস অফ মাইনাস বি, তার মানে এ প্লাস বি, মানে হিউজ চেঞ্জটা, এই রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যেটা সেটা প্রচুর বেড়ে যাবে। তার মানে এটা কি মিন করে, অ্যাক্সেলারেশন প্রচুর বেশি, আর যত বেশি অ্যাক্সেলারেশন হবে তত বেশি ফোর্স অ্যাপ্লাইড হবে। তাতে কি হয়, রিড রাইট হেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু ভেঙে যাওয়া নয়, এই যে আমরা দেখি যে রিড রাইট হেডে বা আমাদের হার্ড ডিস্কে যে ক্র্যাক গুলো আছে বা ক্র্যাশ করে, এটা কি শুধুই মাত্র ডিস্কে ক্র্যাক করে? না, কখনো না। রিড রাইট হেডও কিন্তু নষ্ট হয়, এমনকি পিনিয়ন পর্যন্ত নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে খুব র্যাপিড আপ অ্যান্ড ডাউন বা ফ্রিকোয়েন্টলি যদি এদিক ওদিক চেঞ্জ হয়, যার জন্য এই অ্যালগরিদমটা খুব আমরি ভালো অ্যালগরিদম নয়। 2 নম্বর, থ্রুপুট। Throughput is not efficient. আমরা জানি থ্রুপুট কাকে বলে। এইগুলোর এগেইনস্টে কোনো প্রুফ দরকার নেই, শুধু বলে রাখছি এক্ষেত্রে কি হয়, থ্রুপুট মানে হচ্ছে ইউনিট টাইমে কত ডেটা ও রিট্রিভ করতে পারছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থ্রুপুট। তাহলে এই ক্ষেত্রে থ্রুপুট কিন্তু খুব একটা মানে রিমার্কেবলি ইমপ্রুভ করে না। যদিও থ্রুপুট আমরা ইয়ের ক্ষেত্রে বলি না, হার্ড ডিস্কের ক্ষেত্রে কখনোই বলি না থ্রুপুট, সেক্ষেত্রে থ্রুপুট আমরা সবসময় প্রসেসরের ক্ষেত্রে বলি। বাট প্রসেসরকে এক্সিকিউট করাতে গেলে কিন্তু ডেটা আমাকে হার্ড ডিস্ক বা সেকেন্ডারি ডিভাইস থেকেই পাঠাতে হবে থ্রু প্রাইমারি মেমোরি। তো সেক্ষেত্রে যদি আমার রিট্রিভাল টেকনিক খুব এফিশিয়েন্ট না হয় তাহলে অবভিয়াসলি কিন্তু আমার এফিসিয়েন্সি কিন্তু লুজ করবে। তো সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে, ইট ইজ ইউজ in small system আমি এখানে স্মল সিস্টেম বলতে মিন করতে চাইছি যে স্মল কম্পিউটার না, স্মল সিস্টেম বলতে বেসিক্যালি মিন করতে চাইছি যে স্মল হার্ড ডিস্ক। ক্লিয়ার? যদি এটা খুব বড় হার্ড ডিস্ক হয় সেক্ষেত্রে অবশ্যই এফসিএফএস অ্যালগরিদম চলবে না, কারণ খুব তাড়াতাড়ি ইয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং ওটা কোনো ভাবার কোনো কারণই নেই। নেক্সট অ্যালগরিদম যেটা সেটা হচ্ছে শর্টে, দাঁড়া এক মিনিট, বাবা এটা রাখলো, এক মিনিট।
যে অ্যালগরিদমটা আমরা বলবো নেক্সট অ্যালগরিদম আমরা যেটা বলবো সেটা হচ্ছে শর্টেস্ট সিক টাইম। তাহলে SSTF, SSTF, শর্টেস্ট সিক টাইম অ্যালগরিদম। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে অ্যাডভান্টেজ। 1 নম্বর অ্যাডভান্টেজ কি? ইট এফ ফর স্যার, কোনটা? SSTF এ হ্যাঁ, এটা হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফাস্ট। শর্টেস্ট সিক টাইম ফাস্ট লিখে দিচ্ছি, পড়িয়ে দিয়েছি এটা। সিক টাইম ফাস্ট। আচ্ছা, কি হয়? প্রথম বললাম অ্যাডভান্টেজের ক্ষেত্রে মিনিমাইজ দ্য ল্যাটেন্সি। মিনিমাইজ দ্য ল্যাটেন্সি। 2 নম্বর কি করে? বেটা থ্রুপুট। বেটা থ্রুপুট অবশ্যই কিন্তু আমি এর রেসপেক্ট আচ্ছা লিখে দিই, বেটা থ্রুপুট দেন FCFS। ঠিক আছে, বেশ। নাও দ্য ডিসঅ্যাডভান্টেজ, স্টারভেশন। এখানে কিন্তু স্টারভেশন একটা সমস্যা তৈরি করে। কেন? কারণ এরকম হতে পারে যে কোনো একটা ডেটা যেটাকে রিড করতে চাইছে তার ডিস্টেন্স যেখানে আমি রিড রাইট হেডটা আছে তার থেকে কম। তাহলে যেটা কম সেটা যদি আগে করে তাহলে যেটা বেশি ডিস্টেন্সটা বারবার কিন্তু ওয়েটিং এ চলে যাবে। তার মানে এখানে কিন্তু একটা সম্ভাবনা থাকে স্টারভেশন। নিশ্চয়ই স্টারভেশনের বেশি আর কথা বলার দরকার লাগবে না, আমরা জানি স্টারভেশন কথাটা বলছি। স্টারভেশন কাকে বলে মনে আছে তো সবাইকার? স্টারভেশন হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকে কি হয় না, আমরা যদি বলি যে কোনো একটা পার্টিকুলার প্রায়োরিটি ডেটা আগে রিট্রিভড হবে তাহলে যেটার প্রায়োরিটি কম সেটা বারবার কিন্তু ওয়েটিং এ চলে যাবে। এটা আমরা প্রসেসের ক্ষেত্রে দেখেছি। যদি আমাদের ইম্পর্টেন্ট প্রসেসের থেকে যদি যার প্রায়োরিটি কম প্রসেস চলে আসে তাহলে তাকে ওয়েট করতে হয়। তাহলে এবার বারবার যদি হতে থাকে তাহলে ও বারবারই কিন্তু কি হবে, ওয়েটিং এ চলে যাবে। তাহলে এইরকম একটা সিচুয়েশনকে আমরা বলি স্টারভেশন। তাহলে শর্টেস্ট সিক টাইম ফাস্ট এটা কিন্তু সবসময় স্টারভেশন হওয়ার একটা চান্স খুব প্রকট থাকে। সেটা আমি শুধু শর্টে লিখেছি স্টারভেশন। 2 নম্বর হচ্ছে SSTF সার্ভিস request for those tracks which are highly localized. এখানে লোকালাইজড বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে নিয়ারেস্ট। ঠিক আছে, সো দা innermost and outermost tracks receive poor service as compared to the mid-range track.
রেঞ্জ ট্র্যাক। ধর আমরা বলছি যে একটা হার্ড ডিস্ক 60 তে আছে, এবার 60 থেকে ও রিড করছে, তাহলে এক্সট্রিম এন্ডে যেগুলো আছে সেটা একদম ধর ইনার মোস্ট বা একদম আউটার মোস্ট, তার ডিস্টেন্স মিড থেকে অনেক বেশি। সেটা আমি যদি এটাকে যদি আমি মিড বলি তাহলে এটা এক্সট্রিম আউটার, এটা হচ্ছে এক্সট্রিম ইনার, ঠিক আছে? তাহলে এই এখান থেকে এক্সট্রিম আউটার এক্সট্রিম ইনারে যাওয়ার চান্স কম রাদার দেন এইখানে যে সব ডেটা গুলো আছে এটার ডিস্টেন্স কম, তাহলে এগুলো কিন্তু আগে রিড করবে, তারপর এখান থেকে এটা আসতে পারে, এটা কাছাকাছি, কিন্তু আউটার মোস্টে যাওয়ার চান্স বা ইনার মোস্টে যাওয়ার চান্স কিন্তু তুলনামূলকভাবে কম। এটা কিন্তু তার মানে কি হয়, যদি কোনো ডেটা আউটার মোস্টে থাকে বা ইনার মোস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ফাইন্ড করা কিন্তু বা ইয়ে করতে গেলে অনেক বেশি টাইম ওয়েস্ট হবে, অবভিয়াসলি তখনই কিন্তু এর যে এফেক্টিভনেস সেটা কিন্তু ক্রমশ কমতে আরম্ভ করবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ড অ্যালগরিদম। নাও থার্ড অ্যালগরিদম হচ্ছে যেটা আমরা আজকে বললাম যে স্ক্যান অ্যালগরিদম। স্ক্যান, ঠিক আছে? অ্যাডভান্টেজ কি? ফার্স্ট অ্যাডভান্টেজ, the throughput is better. দেন ফিফো, সবসময় কিন্তু আমাদের যেটা সাপেক্ষে আমরা করি সেটাকে আমরা ফিফোটাকেই রেফারেন্স হিসেবে ধরে নিই, ফিফোর থেকে এটা বেটার। দুই, it has been the basis of most disk schedule আচ্ছা disk scheduling strategies, strategy মানে অ্যালগরিদম বা টেকনিক। ঠিক আছে? So this is our second advantage. Third advantage, it বাবাটা এত বেঁকে গেছে ক্যামেরাটা না। It eliminates the schedule, eliminate the direction আচ্ছা এটা দরকার নেই, এই পয়েন্ট আমি নিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। লিখে দিচ্ছি নো স্টারভেশন, that is actually third point, no starvation, এখানে কোনো স্টারভেশন হয় না, that is a major advantage of this one, ঠিক আছে? এখানে কোনো স্টারভেশন হয় না। ডিসঅ্যাডভান্টেজ, because of the continuous scanning of disk
from end to end the outer track are visited less often than the meat. এটা তো আমরা আগেরটাও দেখেছি, সেম সমস্যা এখানে হয়। এটা কিন্তু খুব একটা মারাত্মক সমস্যা। Second disadvantage, also as the discs are keep scanning, keep scanning between two extreme this may result in wear and tear of disc. ঠিক আছে, যেটা একটু আগে বলছিলাম, বারবার যদি রোটেট করতে থাকে সেক্ষেত্রে কিন্তু রিড রাইট হেড কিন্তু ওর উপরে টাচ হয় মাঝে মাঝে, যখন আস্তে ঘুরছে। যদি অ্যারোডাইনামিক মডেল হয়ও সেক্ষেত্রে প্রথমটা কিন্তু টাচ হয়, এবং এতবার ঘোরার ফলে কিন্তু এটা অনেক ক্ষেত্রে যত বেশি মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকবে বা মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হবে, তখনই কিন্তু এটা টিয়ার কিংবা ওয়্যার মানে ভেঙে যাওয়া এবং ক্ষয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু থেকেই যাবে। সুতরাং এটা কিন্তু এর একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। এটা সত্যি সত্যি স্ক্যান অ্যালগরিদমের একটা খুব প্রাইম। কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা আমি বারবার করে বলে রাখছি, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যালগরিদমের ক্ষেত্রে কিন্তু আমাদের যদি অ্যাভারেজ হেড মুভমেন্ট আমাদের যদি মেন প্রাইম বিষয়বস্তু হয়, সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এদের প্রত্যেকের কিন্তু হেড মুভমেন্ট কিন্তু ক্রমশ কিন্তু কমছে। প্রত্যেকটাকে যদি আমরা দেখি, প্রত্যেকটাতে একই জিনিস আমরা লক্ষ্য কমছে, কিন্তু বাকি আদার্স যেসব সমস্যাগুলো সেগুলো কিন্তু বাড়ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে আমাদের স্ক্যান অ্যালগরিদম। নাও নেক্সট যে অ্যালগরিদমটা আমরা আসছি স্ক্যান অ্যালগরিদমের পরে, সেটা হচ্ছে সি স্ক্যান অ্যালগরিদম। ক্লিয়ার? সো দ্যাট ইজ সি স্ক্যান অ্যালগরিদম। সি স্ক্যান C-scan algorithm. এখানে অ্যাডভান্টেজ কি? It is more fair as compared to scan. It provides more uniform waiting time. That is most important point. কারণ ডেটা রিট্রিভালে যদি এক একজনকার এক এক রকম টাইম লাগে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা তৈরি করে। কারণ এটা আনপ্রেডিক্টেবল, কোনো ডেটা খুব তাড়াতাড়ি চলে আসছে, আবার কোনোটা অনেক বেশি সময় লাগছে। তাহলে এইরকম যদি হয় তখন কিন্তু এটা আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে সবকিছু প্রসেসরের প্রসেসিং পর্যন্ত কিন্তু অসুবিধা হয়ে যাবে। যে ডেটাটা আসছে, যদি ভার্চুয়াল মেমরি থেকে ডেটা আসতে দেরি হয়, তাহলে অন্য প্রসেস মানে এগুলো সব ক্ষেত্রে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কে ভীষণভাবে ভায়োলেট করে দেয় বা কমিয়ে দিতে পারে।
সেখানে এই দুটো হচ্ছে একটা খুব মেজর অ্যাডভান্টেজ, যেখানে এটা এই ওয়েটিং টাইম গুলো প্রত্যেকেই অলমোস্ট ইউনিফর্ম ওয়েটিং টাইম, বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজ অলসো। দ্য টাইম টেকেন for the back swing back swing মানে গেলাম কি আবার ব্যাক করছি, এটাকে আমরা ব্যাক সুইং has been ignored. There's the first disadvantage, and the second disadvantage key, the average head movement in this algo is more as compared scan. এখানে একটা কথা বলে দিই, যেখানে একটা আননেসেসারিলি মুভমেন্ট থেকে যাবে, ওই যে একদম এক্সট্রিম রাইট থেকে আবার এক্সট্রিম ইনার মোস্টে আসছে, এক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা কিন্তু আননেসেসারিলি মুভমেন্ট থাকছে, বা এই মুভমেন্টের জন্য কিন্তু আমার হেডকে কিন্তু অনেক বেশি মুভ করতে হবে, এইটা কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ ওই সময়টা স্ক্যানটা কিন্তু ইউনিডিরেকশনাল, ক্লিয়ার? তাহলে ইউনিডিরেকশনাল স্ক্যান হলে আমার সুবিধাটা কি আছে? সুবিধা হচ্ছে বাই ডিরেকশনাল স্ক্যান হলে রিড রাইট হেডের বা মুভমেন্টে বা রোটেশনের এগুলো প্রত্যেকটা কিন্তু কস্টলি অ্যাফেয়ার্স হয়ে যায়, এবং সেই সমস্ত হার্ড ডিস্কের দামও বেড়ে যাবে। সেটাও কিন্তু একটা খুব প্রাইম ফ্যাক্টর, যে আমাকে যদি দাম কমাতে হয় তাহলে ফিচার বা ইয়েগুলোকে সেম রেখে, ফিচার মানে আমার মেন ফিচার হচ্ছে আমি কতটা ডেটা আমি এখানে স্টোর করতে পারছি, সেই ফিচারটাকে সেম রেখে আমি যতটা বেশি এর অ্যাডভান্টেজ দিতে পারবো, সেইটা হচ্ছে আমার মানে মেন ক্রাইটেরিয়া। সো দিস ইজ দ্য আনাদার ডিসঅ্যাডভান্টেজ। লাস্ট ডিসঅ্যাডভান্টেজ যেটাকে আমরা বলি 3 নম্বর, this method increase the total sick time because of the long sick from the age back to the hub. এই হচ্ছে বেসিক্যালি কম্পারেটিভ স্টাডি, বাকিগুলো আর কিছু জানার দরকার নেই, এই অবধি আমাদের লাগবে। These are the advantage and disadvantage of different scanning algorithm. Clear? আমি এটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, হ্যান্ডরাইটিংটা অত্যন্ত ভালো হয়েছে। কি লিখেছেন ব্যাক টু? স্যার আগের দিনকারটা তো ছবি দেননি স্যার, আপনি স্যার হ্যাঁ বল। স্যার আগের দিনকারটা দেবেন স্যার, আজকের নয় আগের দিন। স্যার এটা লাস্টের লাইনটা কি লিখেছেন? ব্যাক টু দা হাব, HUB। এই আগের দিন কি করেছিলাম আমার মনে নেই, কিন্তু আজকে কাভারে আছে কিনা তাও জানি না। ওই তো স্যার FCSS স্যার SSTF টা এই খাইছে রে, আমি জানি না আছে কিনা, আমি দেখছি। হ্যাঁ আমি স্যার প্রথম থেকে বুঝিনি স্যার, আজকেও বুঝলাম না, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আগের দিনও বুঝিনি, এই যে আমার পুরোটা আমার ঝাপসা হয়ে থাকলো সেকেন্ডারি মেমোরিটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগের দিন একটা পেয়েছি, ঠিক আছে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আর একটা বলে দিই, সেটা হচ্ছে কালকে মানে যাদের আসার কথা ছিল সবাইকে বলছি, আমার তো কালকে আইটি ক্লাসের জন্য যাদের
কালকে অনলাইনেই কিন্তু হবে, অফলাইনে হবে না ক্লাসটা, 11:30 থেকে অনলাইনেই হবে কিন্তু, ঠিক আছে? কৌস্তব তুই তাহলে একটু সবাইকে